এই ঘটনা ঘটেছিল আমাদের এলাকার একজন ভ্যান চালকের সাথে। তার নাম শহীদুল ইসলাম। ঘটনাটা ঘটে 1988 সালের দিকে। সময়টা ছিল বর্ষাকাল। শহীদুল চাচা আমাকে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। এবার দেখুন কি চমৎকারভাবে উনি বর্ণনা করেন। সন্দেহটা আমার সেজন্যই হয়েছিল। সে সময় আমাদের ভাগ্য ভালো ছিল না, তাই ধান কাটার কিছুক্ষণ পরেই ঝোড়ো বৃষ্টিতে চারিদিক ডুবে যায়। সেই বছর বর্ষার ভয়ঙ্কর রূপ দেখে গ্রামবাসী চারিদিকে সব পুকুর, রাস্তা, মাঠ, জমি সব জায়গায় পানি। তোমাদের বাসার পাশের পুকুরের পাড় অনেক বড় হবার কারণে, অর্থাৎ আমাদের পুকুর পাড়টা অনেক বড় হবার কারণে বাড়ির পাশের রাস্তায় খুব একটা পানি ছিল না। বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন পুকুর থেকে কই মাছ পাড়ের দিকে উঠে আসতে চেষ্টা করে। গ্রামের লোকজন মাঝে মাঝে বৃষ্টির সময় পুকুর থেকে কই মাছ বা অন্যান্য মাছ ধরে নিয়ে যেত। তাই কেন যেন ওই বর্ষার সময় পুকুর থেকে মাছ ধরতে না পারে সেজন্য চাচ্চু কিছু লোকজন দিয়ে পুকুরের চারপাশে বেড়া দিয়ে দেয়। আমি, আমার বন্ধুরা সে সময় অনেক ধূর্ত ছিলাম, তাই আমি আর আমার 3 বন্ধু মিলে একটা ফোন দিয়ে আটি। আমার একদিন বিকেলে বসে কথায় কথা আমি বলছিলাম যে অনেকদিন মাছ ধরতে যাওয়া হয় না। ভিটার ওই পুকুরে বৃষ্টির সময় অনেক কই মাছ পাওয়া যায়। সেদিন রাতের বেলা বৃষ্টি নামবে, অর্থাৎ যেদিন রাতের বেলা বৃষ্টি নামবে সেদিন ওই পুকুরে মাছ ধরতে যাব। এই ঘটনার পরের দিন রাতের বেলা মুষলধারে বৃষ্টি নামে। ওই দিন আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার জানালার পাশে এসে কে যেন আমাকে ডাকতে থাকে। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম আমার বন্ধু আসলাম আমাকে ডাকছে। আমি জানালা না খুলে বললাম, কিরে আসলাম, আসলাম নাকি? ওই দিক থেকে আসলাম আমাকে বলল, আরে তুই ঘুমাচ্ছিস? তুই না বললি বৃষ্টি নামবে, ওই দিন ভিটার পুকুরে মাছ ধরতে যাবি? এখনই ভালো সময়, তাড়াতাড়ি আয়। এটা শুনে আমি বললাম, আচ্ছা তুই গিয়ে পান্না আর সাইদারকে ডেকে পুকুরের পাড়ে যা, আমি একটু পরেই আসছি। আসলাম আমাকে তাড়াতাড়ি আসতে বলে আর দুজনকে ডাকতে নিয়ে গেল। আমাদের এই 4 বন্ধুর মধ্যে পান্না সবচেয়ে বেশি সাহসী ছিল। তা যা হোক, বাসা থেকে বের হতে আমাদের দেরি হয়ে যায়। বেরিয়ে দেখি আমার বাসার সামনেই পান্না দাঁড়িয়ে কি যেন খুঁজছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে তোরা এখনো পুকুরে যাসনি? আসলাম তো অনেকক্ষণ আগে আমাকে ডেকে গেছে। এটা শুনে পান্না আমাকে বলল, আরে আমি আর সাইদার বৃষ্টি দেখে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম মাছ ধরতে যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরোতেই দেখি আসলাম আমাদের বাড়ির দিকে আসছে। ওখান থেকেই আমরা পুকুরের পাড়ে চলে যাই। 3 জন মাছ খুঁজছিলাম, এর মধ্যে হঠাৎ তাকিয়ে দেখি সাইদার নাই। আসলামকে বললাম যে সাইদারকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল রে ও? তাই আসলাম কয়েকবার ডাকার পর সাইদারকে খুঁজে পেলাম না। তাই আসলাম বলল যে ও বোধহয় মাছ পেয়েছে কয়েকটা, তাই হয়তো পাড়ের ওপর রাখতে গেছে, তুই গিয়ে একবার দেখে আয়। কিন্তু এটা তো হওয়ার কথা না। আমরা তো একপাশের বেড়ার তার কেটে পুকুরে ঢুকেছি। আমি আর আসলাম তো বেড়ার কাটা অংশের পাশেই দাঁড়িয়ে মাছ খুঁজছিলাম। তাহলে সাইদার বেরিয়ে যায়, আর যদি বেরিয়ে যায় তাহলে সে তো আমাদের চোখে পড়ার কথা। যা হোক, 7-5 না ভেবেই এখানে সাইদারকে খুঁজতে আসলাম। পান্নার মুখ থেকে এই কথাটা শুনে আমিও সাইদারকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলাম আসলাম ওর বাড়ির দিক থেকে পুকুর পাড়ের দিকে যাচ্ছে। আমি একটু অবাক হয়েই আসলাম বলে ডাকলাম। আসলাম আমাদেরকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, তোরা এখানে মাছ ধরতে যাসনি কেন? আমি তোকে শহীদুল পান্নাদের বাড়িতে দিকে যেতে নিয়ে হঠাৎ মনে পড়লো আমি খোলই আনতে ভুলে গেছি, তাই বাসায় গিয়েছিলাম খোলই আনতে। এটা শুনে পান্না জোরে একটা চিৎকার দিয়ে বলল, ভাই তোরা সাইদার রে বাঁচা। এটা বলেই পান্না পুকুর পাড়ের দিকে দৌড় দেয়। আমি ও আসলাম ওর পিছন পেছন দৌড় দেই। হঠাৎ আমি খেয়াল করি পুকুরের পাড়ে পশ্চিম পাশে কে যেন পড়ে আছে। ওই সময় আমি আসলাম আর পান্নাকে ডাকবো,
কেন জানি না সে সময় আমার মাথা থেকে সেটা বেরিয়ে গিয়েছিল। আমি ওই পড়ে থাকা শরীরের কাছে যেতে যেতে দেখলাম আসলাম আর পান্না দক্ষিণ দিকে পুকুরের ভেতর যাচ্ছে। সত্যি বলতে তখনও ওদের ডাকার কথা আমার মাথায় ছিল না, হয়তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওইরকমই হয়েছে। আমি যখন পড়ে থাকা শরীরটির কাছে যাই, আমি ভেবে নিয়েছিলাম যে ওইটা সাইদার, কিন্তু তারপর যা দেখলাম সেটা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না, জীবনে কখনো দেখতে চাইনি। আমি শরীরটাকে উল্টে দেখলাম ওটা পান্না। আমি দ্বিতীয়বার কিছু বলার আগেই আল্লাহ বলে চিৎকার করে শুনতে পেলাম পুকুর পাড় থেকে। এই চিৎকার আর্তনাদ শোনার পর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখলাম আমার আব্বা, মা আর ছোট বোন বসে আছে। গ্রামের 2-3 জন মানুষ। আমি কয়েকবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সময়টা ছিল দুপুর। সবাই আমাকে অনেকভাবে ডেকে অনেক কিছু জিজ্ঞেস করছিল, কিন্তু আমি ওই দিন আমি চেষ্টা করলাম, কিন্তু কথা বলতে পারিনি। শুধু আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। ঘটনা 2 দিন পর আমি কিছুটা সুস্থ হয়ে সক্ষম হই এবং আমি বিছানা থেকে উঠে আব্বাকে জিজ্ঞেস করি, আসলাম, পান্না, সাইদার ওরা কই? আব্বা কিছুক্ষণ চুপ থাকার পর বলল, পান্না ওর বাড়িতে, এখনো সুস্থ হয়নি। আসলাম আর সাইদারের কথা জিজ্ঞেস করতে আব্বা কেঁদে উঠল। আমার আর বুঝতে বাকি রইল না যে কলিজার বন্ধু আসলাম আর সাইদার এই দুনিয়াতে আর নেই। ওদের দুজনকে পুকুরে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায়। এরপরের কথাগুলো বলতে গিয়ে শহীদুল চাচা কেঁদে ফেলেছিলেন। প্রাণের বন্ধুদের জানাজা ও কবর দেওয়ার কাজ সম্পন্ন হওয়ার পর শহীদুল চাচার জ্ঞান ফেরে। সত্যি বলতে সামনে বসে এই ঘটনাগুলো শুনতে শুনতে আমার চোখের কোণে পানি চলে এসেছিল। যা হোক, একটু পর স্বাভাবিক হয়ে শহীদুল চাচা আবার ঘটনা বলতে শুরু করেন। সুস্থ হওয়ার পর আমি পান্নার বাড়িতে যাই। গিয়ে দেখি পান্নাকে বাড়িতে উঠোনে একটা মাদুরের ওপর শুইয়ে রেখেছে আর ওঝা ওকে ঝাড়ফুঁক করছে। ওঝা ঝাড়ফুঁক শেষে ফিরে যাবার সময় আমাদের দিকে তাকিয়ে বললেন, পুকুর পাড়ে গেলে তুইও ভোগে চলে যেতি। চিন্তা করিস না, কালকে তোর বন্ধুরা চোখ খুলবে। বারে বারে এই ঘটনাগুলো দেখে আমি কেন যেন বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছুই যেন আমার মাথায় স্পষ্টভাবে ঢুকছিল না। ওঝার কথা মতো পরের দিন পান্নার জ্ঞান ফেরে। গ্রামের অনেক মানুষ ওকে দেখতে আসে। সবাই তো ওকে বারবার ওই রাতের কথা জিজ্ঞেস করছিল, কিন্তু ওর সে সময় কিছুই মনে ছিল না। এর মাঝে আরো কিছুই হয়, অনেক কিছুই হয়, সেগুলো আর না বলি। পান্না পুরোপুরি সুস্থ হবার পর আমি ওকে ওই রাতের কথা জিজ্ঞেস করি। পান্না যা বলল তা শুনলে রক্ত হিম হয়ে যাবে। ও বলল, আমি আর সাইদার বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, তোরা আসলে পুকুর পাড়ে যাবো ভেবে। তখন দেখি আসলাম আমাদের বাড়ির দিকে আসছে। তোর কথা জিজ্ঞেস করতেই আসলাম বলল, ও তোকে ডেকে এসেছে, তোর একটু আসতে নাকি দেরি হবে। এই কথা শুনে আমরা 3 জন পুকুর পাড়ে চলে যাই। আমরা দক্ষিণ দিক দিয়ে ভেতরে ঢুকি। একটু পর দেখলাম সাইদার ভালোই মাছ পাচ্ছে, আর একটু পর পর মাছগুলো আসলামের দিকে দিচ্ছে। কিছুক্ষণ পর পানিতে ঝাঁপ দেবার মতো একটা আওয়াজ পাই। আওয়াজটা আসলামের দিক থেকে আসছিল, কিন্তু তাকিয়ে দেখলাম আসলাম ওর নিজের জায়গায় দাঁড়িয়ে হাতটা মুখের কাছে নিয়ে কি যেন করছে। একটু দূরে দাঁড়িয়ে থাকার জন্য ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারিনি। আমি ব্যাপারটা একটু এড়িয়ে গিয়ে সাইদারকে ডাকি, কিন্তু কোনো সাড়া পাই না। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি সাইদার নেই। আসলামকে বললে আসলাম বলে যে ও হয়তো পাশে গিয়েছে মাছ ধরতে, কিন্তু সাইদার কিছুটা ভীতু ছিল। ওর একা একা কোথাও যাওয়ার কথা না, তাই আমি সাইদারকে ডাকতে থাকি, কিন্তু বারবার আসলাম আমাকে চুপ করিয়ে দিচ্ছিল। আমি ভাবলাম হয়তো এত রাতে জোরে কথা বললে পাশের বাড়ির মানুষজনের ঘুম ভেঙে গেলে সমস্যা হবে, তাই ও বারবার চুপ করতে বলছে। তারপর ভাবলাম হয়তো ওর মাছগুলো রাখার জন্য পাড়ের ওপরে গেছে। এটা ভেবে আমি পাড়ের ওপরে উঠে যা দেখলাম তা বলার মতো না। দেখলাম সাইদারের শরীর বেড়ার সাথে ঝুলছে আর ওর পাশ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া মাছগুলো পড়ে আছে। আমি সাইদার বলে চিৎকার দিতে আসলাম পেছন থেকে বলে ওঠে, ওরে বললাম আমাকে কয়েকটা মাছ এনে দে, আজকের মাছগুলো খেতে খুব সুস্বাদু। আমার কথা না শুনে তোকে ডাকতে গিয়েছিল, তাই সব শেষ করে দিয়েছি। এখন শুধু
তুই আছিস, মাছগুলো এনে দে, তোকে ছেড়ে দেব, নাইলে বন্ধুর মতো তোকেও মানে ঠিক একই পরিস্থিতিতে পড়তে হবে। এটা শুনে আমি পিছন ঘুরে দৌড়তেই পশ্চিম দিকের তাল গাছের কাছে যেতেই দেখি কে যেন দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে ভাবলাম ওটা তুই। আমি তোর নাম ধরে ডাকতেই লোকটা আমার দিকে ঘুরে তাকালো। দেখলাম ওটা আর কেউ না, ওটা আমি নিজেই। এরপর আমার কিছু মনে নেই। শহীদুল চাচার ভাষ্য মতে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বিভীষিকাময় এক অধ্যায়। আজ পান্না চাচা আমাদের মাঝে নেই। 2008 সালে ওই পুকুরে ডুবেই মারা গেছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন 20 বছর পর তিনি একই পুকুরে একই স্থানে ডুবে মারা যান। এটা যে কত ভয়ঙ্কর মুহূর্ত একজনের জীবনে সেটা বোধহয় আলাদাভাবে বলার প্রয়োজন পড়ে না। শহীদুল চাচা ছোটবেলা ছোট ছেলের সাথেও ওই পুকুরে একটা ভয়ঙ্কর ঘটনা রয়েছে। ভূত.com-এর অফিসিয়াল গ্রুপে যে ভিডিওটা আপলোড করেছি ওইখানে শহীদুল চাচার ছেলের ঘটনাটি রয়েছে। তারপরও আমি ঘটনা আরেকবার রেকর্ড করে ইমেলে পাঠিয়ে দেবার চেষ্টা করব। বর্তমানে শহীদুল চাচা একজন ভ্যান চালক, তার বয়স প্রায় 65 বছর। আপনি চাইলে আমি তার সাথে আপনাকে কথা বলিয়ে দিতে পারি। তো এই ছিল আমার জীবনের ঘটনা। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। মুস্তফা আলম রোমান। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, তারপরে তিনি তার অ্যাড্রেস বলেছেন শিরোয়েল, শান্তিবাগ, রাজশাহী। অনেক ধন্যবাদ রোমান আপনাকে এরকম চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। যারা শুনছিলেন আমি আশা করব যে তারাও এই ঘটনাটি অনেক উপভোগ করছেন। উপভোগ করার মতো একটি ঘটনা, এবং এরকম ঘটনা আসলেই মানে আমার কাছে মনে হয় যে খুব সচরাচর আমরা পাই না, এবং এরকম ঘটনা যখন আমাদের চারপাশে ঘটে সেই ঘটনার সবচেয়ে বেশি প্রথমে সেই ঘটনাটি সম্পর্কে জানতে পারেন আপনারা। সুতরাং আপনাদের কাছে প্রত্যাশা করব যে এরকম ধরনের ঘটনা আপনারা আমাদের সামনে নিয়ে আসবেন। আমরা দেখি যে আজকের এই অ্যাপে, আজকে আমাদের যে অ্যাপ এবং ফেসবুকে কারা কারা কমেন্ট করছেন, কি কি লিখছেন, সেই বিষয়টা একটু পড়ে ফেলতে চাই। কারণ আমি জানি যে অনেকেই অপেক্ষা করছেন হয়তো যে আজকের কমেন্টগুলো পড়া হবে কখন। তো আমি কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। আসলে অনেকগুলো কমেন্ট চলে এসছে অলরেডি। যেমন সায়ন সিনহা আমাদের লিখেছেন, টাঙ্গাইল থেকে তিনি লিখছেন। রাজু ভুঁইয়া আমাদের লিখেছেন, রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে, এবং আশা করছি যে আপনারাও ভালোর দলেই আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। এটাই এখনকার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা, তাই না? আচ্ছা, আমাদের কাছে দেখতে পাচ্ছি এমডি হুসাইন লিখেছেন, ভাই আমার কাছে 15টা ঘটনা আছে, আপনি চাইলে সেগুলো আপনাকে পাঠাতে পারি। russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে আপনি এখনই পাঠিয়ে দিন যদি ঘটনাগুলো রেডি থাকে। SM স্বাধীন আমাদের লিখেছেন, আমি রাজশাহী থেকে শুনছি। শাওন রোজ আমাদের লিখেছেন, আমি শাওন আছি রাজশাহী নাটোর থেকে। একটু আগে আমরা যে ঘটনাটা পড়ছিলাম সেই ঘটনাটি এসছে রাজশাহী থেকে, এবং এখন দেখতে পাচ্ছি রাজশাহীর অনেকে কমেন্ট করছেন। এবং আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমার যারা রাজশাহীর যারা শ্রোতা আছেন এবং যারা রাজশাহী থেকে ঘটনা পাঠান প্রতিনিয়ত, তারা আবারও বেশ অ্যাক্টিভ হয়ে গেছেন এবং রেগুলার ঘটনা পাঠাচ্ছেন। একইভাবে আমি খুলনার কাছ থেকেও ঘটনা চাই। খুলনার ঘটনাগুলো খুব অদ্ভুত হয়। আমাদের সাথে দেখতে পাচ্ছি আহমেদ মামুন আছেন, এবং তিনি লিখেছেন, রাসেল ভাই সিলেট থেকে শুনছি, ছিলাম, থাকবো সবসময়। থ্যাংক ইউ সো মাচ। আমিও যতদিন পারি আপনাদের সঙ্গে থাকবো। আবদুল্লাহ আল ফাহাদ লিখেছেন, অসাধারণ ইমেল ভাই, রাজশাহী হেতেমখা থেকে শুনছেন। আমি বললাম যে রাজশাহীর মানুষজন সবাই আবারও এক হতে শুরু করেছেন এবং ঘটনা পাঠাতে শুরু করেছেন। আমাদের হাসনাত ইসমাইল আমাদের লিখেছেন, হ্যালো রাসেল ভাই, জগৎপুর থেকে শুনছি। এমডি অয়ন খান লিখেছেন, ভাই আচ্ছা মনে হয় ওই জগতে চলে গেছি। আসলেই যদি আপনি খুব অনুভব করতে পারেন বিষয়টা, যদি খুব মনোযোগ দিয়ে শোনেন, আসলেই মনে হয় যে আমরা আর বাস্তবে নেই, আমরা হয়তো অন্য কোনো একটা জগতে বসবাস করছি। ওই ঘটনাটি আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। সত্যি তাই, মজাটা আসলে ওইখানেই। আবিদ তাজ আমাদের লিখেছেন, ভাই আমি তাজ, আমার যমজ ভাই রাজ, আমার ওয়াইফ ইমা, আমরা সবাই একসাথে শুনছি ফরিদপুর মধুখালী থেকে। আপনাদের
তিনজনকেই অনেক 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 শুভেচ্ছা। আর যদি সুযোগ হয়, আমি একবার ফরিদপুরে গিয়েছিলাম, যদিও সেটা হচ্ছে মানে এই ঘটনা সংগ্রহের কাজে না, আমার একটা অফিসের কাজে অর্থাৎ শুটিংয়ের কাজে গিয়েছিলাম। বাট এখন আমি ভবিষ্যতে যদি আবারও যাই তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে। মাহবুবুর রহমান রাসেল আমাদের লিখছেন নিকুঞ্জ খিলক্ষেত থেকে, বরাবরের মতোই আছি রাসেল ভাই। 2012 সাল থেকে একটি এপিসোডও মিস করিনি। ভালোবাসা রাসেল ভাই, আপনাকে ভালোবাসি ভূত.com। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও আমরা অনেক বেশি ভালোবাসি। এমডি হুসাইন আমাদের লিখছেন ভাই, আচ্ছা তিনি তার ঘটনাটা আমি পড়েছি। আরিয়ান জোহান আমাদের লিখছেন প্রচণ্ড শীত আর ভয়ঙ্কর গল্প নিয়ে একেবারে জমে যেতে চাই, ভালোবাসা নিবেন রাসেল ভাই। কেমন যেন কথাটা মিলে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন, এবং আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। এমডি অয়ন খান, তাসিমুল আলম সহ আরও অনেকে, সাহিব ইজাজ চৌধুরী, এমডি হুসাইন, আহমেদ মামুন সহ আরও অনেকেই ঠিক একইভাবে কমেন্ট করেছেন। আমি যেটা বলছিলাম যে আজকের এই এপিসোডটি স্পেশাল এপিসোড, বছরের শেষ এপিসোড, সুতরাং আমাদের সেরা যারা ঘটনা শেয়ার করেন আমাদের এপিসোডগুলোতে, তাদের মধ্যে দুজন আজকে আমাদের সঙ্গে থাকবেন। একজন হচ্ছে আফনান ভাই, আর একজন হচ্ছে মঈনুদ্দিন ভাই। ঠিক একই সাথে আমি যদি সুযোগ পাই তাহলে আরও একটা ইমেইল পড়ার চেষ্টা করব, এবং আশা করছি যে আপনাদের পুরো এপিসোডটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে এখন চলে যাব সরাসরি আমরা আফনান ভাইয়ের ঘটনায়। ইন দ্য মেন টাইম আমাদেরকে লিখুন, আমাদেরকে ইমেইল করুন। আমাদের ইমেইল করতে হলে russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে মনে রাখলে হবে। www.facebook.com/russell.স্বাধীন, আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। এইখানে এসে আপনি কমেন্ট করলেই হবে, এবং আমাদের যে সমস্ত কথা আমাদের সাথে আপনারা সবসময় শোনেন, সেই সমস্ত কথা, সেই সমস্ত নাম বা সেই সমস্ত কোনো কিছু যদি অন্য কারো কোনো জায়গায় ব্যবহৃত হতে দেখেন, ডেফিনেটলি আমাদের ইনফর্ম করবেন, আমাদের জানিয়ে দেবেন, এবং অবশ্যই বিভ্রান্ত হবেন না। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী ঘটনায়। এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। যারা গত সপ্তাহে আমাদের কাছে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনতে চেয়েছিলেন তাদের জন্য এই ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোস্তফা আলম রোমান, আমার বাসা রাজশাহীতে। আজকের ঘটনাটি ভূত.com-এ পাঠানো আমার তৃতীয় ঘটনা। 46তম এপিসোডে শহীদুল চাচার একটি ঘটনা পড়িয়ে শোনার জন্য এবং আমাকে ফোন করে জানানোর জন্য অনেক ধন্যবাদ। আজ যে ঘটনাটি লিখছি তা শহীদুল চাচার ছোট ছেলে আরাফাত ইসলাম সজলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, যা তার সাথে ওই একই পুকুরে ঘটেছে। এই মুহূর্তে স্টুডিওতে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি আপনি পড়ে শোনালে অনেক খুশি হব। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ঘটনাটি শুরু করছি। আরাফাত ভাই যেভাবে আমাকে ঘটনাটা বলেছিলেন আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটি ঘটেছিল 2003 সালের দিকে। আমার বয়স তখন প্রায় 11-12 বছর। গ্রামের মাদ্রাসায় টুকটাক আমসিপাড়া পড়তে শুরু করেছি। ভোরের বেলা মাদ্রাসায় যাই আর সারাদিন আব্বার সাথে জমিতে চাষাবাদের কাজ করি। দিনকাল ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন আমাদের পাশাপাশি দুই গ্রামের মধ্যে বিবাদ বেঁধে গেল। মূলত গ্রামের চেয়ারম্যান সাহেবের এক চেলার বেআইনিভাবে জমি দখলকে কেন্দ্র করে পাশাপাশি দুই গ্রামের মধ্যে বিবাদ মাথে। অনেক সংঘর্ষ, লাঠালাঠি, পরিস্থিতি অনেক উষ্ণ উত্তপ্ত ছিল। এই সময় আমাদের মাদ্রাসাটাও বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ওই মাদ্রাসায় প্রায় দুই গ্রামের ছেলেমেয়েরাই পড়তে আসতো। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর অনেককেই দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়, আর 8 দিন পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেআইনিভাবে দখল করা জমিটি উদ্ধার করা হয়। যেহেতু জমিটি সম্পূর্ণভাবে দখলের পূর্বেই ঝামেলাটা শুরু হয়েছিল, তাই জমিটি ফেরত পেতে
খুব একটা সমস্যা হয়নি। ঠিক এই সময়ে আরো একটি খবর পাওয়া যায়। 2 গ্রামের মধ্যে সংঘর্ষের সময় আমার ছোট চাচার, শহীদুল চাচার ভাইয়ের হাতে চেয়ারম্যানের সেই চেলার শ্যালক গুরুতরভাবে আহত হন। আর প্রায় 1 সপ্তাহ পরেই সিরাজগঞ্জের সদর হাসপাতালে তার মৃত্যু ঘটে। এর ফলে চেয়ারম্যানের সেই চেলা আমাদের গ্রামের লোকজনের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে, প্রতিশোধ নেবার জন্য পাগলের মতো হয়ে থাকে। কিন্তু প্রতিশোধের ব্যাপারে চেয়ারম্যানকে বলতে পারেনি, কারণ চেয়ারম্যান নিতান্তই একজন ভালো মানুষ ছিলেন। তবুও নিজের ক্ষমতার রক্ষার্থে পূর্বের ঘটনায় কিছুটা তিনি নীরব আর নিরপেক্ষই ছিলেন। যা হোক, সংঘর্ষে শ্যালকের মৃত্যুর ব্যাপারটা সে পুলিশকে জানতে দিতে চায়নি, কারণ সে নিজেই এর প্রতিশোধ নিতে চেয়েছিল। আর প্রতিশোধ প্রবণ মানসিকতা থেকেই সে আমার চাচার খোঁজ করতে থাকে। আমার চাচা ভেবেছিলেন এই ঘটনায় পুলিশ হয়তো তাকে গ্রেফতার করবে। এই ভয়ে তিনি কিছুদিনের জন্য এলাকার বাইরে চলে যান। এক পর্যায়ে আমার চাচার ব্যাপারে কোনো খোঁজ খবর না পেয়ে চেলা আমাদের পরিবারের ওপর আক্রমণের পরিকল্পনা করতে থাকে। পাশের গ্রামের এক ছেলে মাদ্রাসায় আমার সহপাঠী হওয়ায় চেয়ারম্যানের সেই চেলা আমাদের ব্যাপারে তার কাছ থেকেই খোঁজ খবর নিতে থাকে। প্রথমে সে চেয়েছিল আমার বাবার কোনো একটা ক্ষতি করতে, কিন্তু পরবর্তীতে আমার সেই সহপাঠীর কাছ থেকে জানতে পারে আমি চাচার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর যেহেতু আমি সবচেয়ে ছোট আর আদরের ছিলাম, সেহেতু সে আমার ক্ষতি করার জন্য পরিকল্পনা করতে থাকে। সে গ্রামের কিছু লোকজন ঠিক করে আমাকে অপহরণ করার জন্য, কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তারা তাদের সেই কুকর্মে সফল হতে পারেনি। আমি সেবারের মতো বেঁচে গিয়েছিলাম। ফলে সে তার প্রতিশোধ নেয়ার জন্য আরো পাগল হয়ে ওঠে। হঠাৎই তিনি এক হিন্দু কবিরাজের বা তান্ত্রিকের খোঁজ পান। তিনি মূলত তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন, যেটাকে আমরা বলি ব্ল্যাক ম্যাজিক। একদিন সন্ধ্যায় তিনি সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পর যখনই সে তার প্রতিশোধের কথাটি বলতে যাবে, ঠিক তখনই তান্ত্রিক বলে ওঠে, যদি প্রতিশোধ চাস তাহলে তোর শ্যালকের কবর থেকে 1 মুঠো মাটি আর যে কোনো একটা কাপড়ের অংশ নিয়ে আয়, সাথে 3000 টাকা। তান্ত্রিকের এই কথা শুনে সে কিছুটা চমকে ওঠে। তারপর সে তান্ত্রিককে কিছু একটা বলতে যাবে, তখনই তান্ত্রিক হাতের ইশারায় তাকে চলে যেতে বলে। সে কিছুটা অবাক হয়েই সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে সে তার সারা রাত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে থাকে। সে ভাবতে থাকে, আসলেই কি এই কাজটা করা উচিত হবে? যা হোক, এসব 7-5 ভাবতে ভাবতে হঠাৎ করে তার মাথায় প্রতিশোধের ব্যাপারটা চলে আসে। তাই পরের দিন বিকেল বেলায় সে তার শ্বশুর বাড়ি গিয়ে তার শ্যালকের একটি পাঞ্জাবি, 3500 টাকা আর কবরের পাশ থেকে 1 মুঠো মাটি নিয়ে তান্ত্রিকের কাছে পৌঁছে যায়। তান্ত্রিক তাকে দেখতে পেয়ে হাতের ইশারায় জিনিসগুলো সামনে রাখতে বলে, আর পরের দিন তাকে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে একটি তাবিজ নিয়ে আসতে বলে। তান্ত্রিকের কথা মতো সে চলে যায় আর পরের দিন নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। সে গিয়ে দেখতে পায় একটি শিমুল গাছের নিচে ছোট একটি লাল রঙের পুটলি রাখা, সাথে পাথর দিয়ে চাপা দেওয়া একটি কাগজ। সেই পুটলিটিতে হাতে নিয়ে কাগজের লেখাটা পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, যাকে মারতে চাস তার বাড়ির আশেপাশে তাবিজটি পুঁতে দে। কাগজের লেখাটা পড়ে সে সেই রাতেই আমাদের বাড়ির পাশের বাঁশঝাড়ের মধ্যে তাবিজটি লুকিয়ে রেখে চলে যায়। যদিও ওই দিন রাতে আমার সাথে কিছু হয়নি, তবে সেই লোকটি অর্থাৎ সেই চেলাটি রাতে ঘুমানোর পর একটি স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখতে পায় অদৃশ্য কেউ একজন বলছে, তোর কাজটা আমি করে দেব, কিন্তু আমার পুরস্কার গুরু অর্থাৎ তান্ত্রিক তো আমাকে পাওনাটা তোর কাছ থেকে বুঝে নিতেই বলেছে। এটা শুনে সে বলে, কি চাই তোমার? তুমি যা চাও আমি দেব, কিন্তু আমার কাজটা করে দাও। এটা শুনে অদৃশ্য লোকটা তাকে বলে, কাজ শেষে তোর মায়ের একটি ইন্দ্রিয় নষ্ট হয়ে যাবে। ধরে নে সে আর কোনোদিন কানে শুনতে পাবে না, কোনোদিন চোখে দেখতে পারবে না। এটা শোনার সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। সে বিছানা ছেড়ে উঠতেই শুনতে পেল ফজরের আজান। এবার সে অনেকটাই ঘাবড়ে গেল আর কিছুটা আতঙ্কিত হয়ে গেল। তাই সকালেই সে সেই তান্ত্রিকের কাছে এর সমাধান চাইতে গেল, কিন্তু পূর্বের ওই স্থানে গিয়ে সে কাউকে খুঁজে পায়নি। সে অত্র এলাকায় অনেকেই তান্ত্রিকের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু পরবর্তীতে কোনোভাবেই তান্ত্রিককে আর খুঁজে না পেয়ে সে ছদ্মবেশে আমাদের গ্রামে আসে এবং আমার বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তাবিজটি নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যায়। ওই দিন আমি মাদ্রাসায় পড়া শেষ করে জমিতে চলে গিয়েছিলাম আব্বাকে সাহায্য করার জন্য। ওই দিন দুপুরে নাকি এক ফকির আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি নাকি ভিক্ষা নিয়ে চলে যাবার
যাওয়ার সময় আমার মাকে বলেছিলেন, তোর ছেলেকে আগামী 3 দিন একা পুকুরে নামতে দিস না। এটা শুনে মা সেরকম কিছু ভাবেনি। তিনি ভেবেছিলেন হয়তো বয়স্ক মানুষ এমনি বলেছে। মা ব্যাপারটা খুব একটা আমলে নেননি তখন। ওই দিন জমি থেকে ফিরে আমার আব্বা আর বড় ভাই একসাথে পুকুরে গোসল করতে নামি। হয়তো সেই জন্যই কিছু হয়নি, কিন্তু আসল ঘটনা ঘটে পরের দিন। আমার শরীর একটু খারাপ হওয়ার জন্য আব্বা আমাকে তাড়াতাড়ি জমি থেকে বাড়ি পাঠিয়ে দেন। আমি বাড়ি ফিরে কিছুক্ষণ বিশ্রামের পর গোসলের জন্য পুকুরের পাড়ে যাই। যাওয়ার সময় মা রান্নাঘর থেকে বলল, গোসল শেষে খালেকের বাড়ি থেকে সবজির ঝুড়িটা নিয়ে আসিস। এটা শুনে আমি পুকুরের পাড়ে চলে যাই। গোসলের সময় ডুব দিতে দিতে আমি পুকুরের কিছুটা মাঝখানে চলে গিয়েছিলাম। শেষবারের মতো ডুব দিয়ে যখন ফিরে আসতে নেব, তখন দেখলাম পুকুরের মাঝখানে আরও একজন রয়েছে, কিন্তু আমি যখন পুকুরে নেমেছিলাম তখন কাউকেই আশেপাশে দেখিনি। যাই হোক, আমি ভাবলাম গোসল করতে করতে হয়তো খেয়াল করিনি, উনি হয়তো আমার অন্য পাশে এসেছেন। এটা ভেবে যখনই আমি পাড়ের দিকে ফিরে আসতে নিলাম, ঠিক তখনই মনে হলো কি যেন পানির নিচ থেকে আমার পা ধরে টানছে। কিন্তু কে এই কাজ করবে? পানিতে যে একজন ছিল সে আমার থেকে অনেকটাই দূরে, তাহলে কে? আমি বুঝে ওঠার আগেই মনে হলো আরো 2টো হাত আমার পা টেনে আমাকে পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি কিছুটা ভয় পেয়ে আমার পাশে থাকা লোকটার কাছে সাহায্য চাইলাম। তারপর যা ঘটল তা আর বলার মতো না। আমি সেই লোকটার দিকে তাকাতেই দেখলাম সে আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসছে। সে আমাকে বলতে লাগলো, চল আমাদের সাথে, তোকে নিতেই আমরা এসেছি, চল। মুহূর্তের মধ্যে চেহারা তার বিভৎস রূপ ধারণ করল। দিনের বেলাতেও এরকম দৃশ্য যে কতটা ভয়ঙ্কর, বোধহয় সেটা না দেখে কেউ কোনোদিন বুঝতে পারবে না। দেখতে পেলাম ওই জিনিসটার চেহারা পুরো পুড়ে যাওয়ার মতো অবস্থা, ওর মুখের চামড়া খসে পড়ছে পানিতে। আর এরপর কিছু বলা সম্ভব নয়। আমি আল্লাহ বলে একটা চিৎকার দিতেই কে বা কারা যেন আমাকে পানির নিচে টেনে নিয়ে চলে যায়। এরপর আমার আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি সিরাজগঞ্জের সদর হাসপাতালে ভর্তি। পাশে আমার মা, বড় ভাই বসা। ওই দিন বিকেলে আমাকে হাসপাতালের থেকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আসার পর দেখলাম আশেপাশের অনেকেই আমাদের বাড়িতে এসে জমা হয়েছে, কিন্তু ওই দিনের মতো আব্বা তাদের বুঝিয়ে ফিরে যেতে বলেন। সেদিন কেউ আমাকে সেভাবে কিছু জিজ্ঞেস করেনি, তবে আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তোমরা কোথায় পেলে? আব্বা বললেন, তুই যখন দুপুর পেরিয়ে বিকেল হওয়াতেও বাড়ি ফিরছিলি না, তখন তোর মা তোকে খোঁজার জন্য খালেকদের বাড়িতে যায়, কিন্তু তোকে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দেখা যায় তুই পুকুরের এক পাশে মুরগির ফার্মের পাশে উল্টো হয়ে ভেসে আছিস। তারপর সবাই মিলে তোকে তুলে নিয়ে সদর হাসপাতালে নিয়ে যায়। আর এর একদিন পর তোর জ্ঞান ফেরে। যা হোক, পরের দিন সকালে আব্বা এক কবিরাজকে ডেকে নিয়ে আসেন। কবিরাজকে সব বলার পর সে কিছুক্ষণ চুপ থাকেন এবং আমার মাকে এক গ্লাস পানি আনতে বলেন। মা গ্লাসটি নিয়ে কবিরাজের হাতে দেওয়ার পর কবিরাজ যখনই দোয়া পড়তে শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে আচমকা কেউ একজন আমার ঘরের দরজায় এসে জোরে নক করে আমাকে ডাকতে শুরু করলো। আব্বা দরজা খোলার পর দেখলাম চেয়ারম্যান সাহেবের সেই চেলা অনেক ভয় আর আতঙ্ক নিয়ে আমার আব্বার পায়ে পড়ে ক্ষমা চাইতে শুরু করেছে। সবাই মিলে তাকে কিছুটা সান্ত্বনা দিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার পর ভয়ের কারণটা জিজ্ঞেস করতেই তিনি সব খুলে বলতে শুরু করেন। আমরা আসলে আমাদের সাথে ঘটা এরকম ঘটনার কারণ তখনও জানতাম না। যা হোক, তিনি এক এক করে বলতে শুরু করেন সবশেষে তিনি বলেন, আমার পুকুরের ঘাটে যাওয়ার ঘটনার দিন রাতে তিনি আরও একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন বিভৎস চেহারার কেউ একজন তাকে বলছে, এত বড় স্পর্ধা, তুই আমাকে পুকুরে ছুঁড়ে ফেলে দিয়ে গেলি। ওর সাথে তো বেশি কিছু করতে পারিনি, এখন তোর মা নয়, তোর ছেলেকে চিরদিনের জন্য নিয়ে যাব। স্বপ্ন দেখার পর ভয়ে সে আমাদের বাড়িতে চলে আসে। সে আমাদের সবার কাছে ক্ষমা চায় আর কবিরাজের কাছে সাহায্যের আবেদন করে। কবিরাজ সবকিছু শুনে তাকে এক বোতল পানি পড়া দেন আর বলেন, বাড়ির সবাইকে আগামীকাল ভোরে সূর্য ওঠার পূর্বেই পানিটি খাইয়ে দিতে হবে। আর আমাকে এই মুহূর্তে এক গ্লাস পানি পরে খাইয়ে দেন। আমার চিকিৎসা ওখানেই শেষ হয়ে যায়। তবে ওই লোকের, অর্থাৎ ওই চেলার ব্যাপারটা আরো গভীর ছিল। কবিরাজ বললেন, আপনি যে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তিনি আসলে নিজের ক্ষমতা বৃদ্ধির জন্য আপনার শ্যালকের কবরের মাটি আর কাপড়ের অংশ ব্যবহার করেছিল, আর আপনার মাধ্যমে এই ছেলের প্রাণ আর আপনার মায়ের যে কোনো একটা ইন্দ্রিয় নিয়ে সে আরো ক্ষমতাশালী হতে চেয়েছিল, কিন্তু সে সফল হতে পারেনি, কারণ
তোমাদের বাঁচাতে এক শুভেচ্ছা দূত হিসেবে কেউ একজন এসে তোমার মাকে সাবধান করে গিয়েছিল, কিন্তু তোমার মা সেই বিষয়টা আমলে না নেয় নিজেই তোমাকে বাঁচানোর চেষ্টা করেন এবং সফল হন। তোমাকে পানির নিচে নিয়ে যাওয়ার পর তোমার ক্ষতি করার পূর্ব মুহূর্তে ওই শুভেচ্ছা দূতের সাথে বদ জিনগুলো অনেক বাক বিতণ্ডা করে এবং তারপর তোমাকে ছেড়ে দেয়, আর সব রাগগুলো ওই লোকের ওপর প্রকাশ করতে চায়। তাই বারবার তার স্বপ্নে দেখা দিচ্ছে তারা। কবিরাজ পানি পড়া খেয়ে ওই ভোরেই একটি ছাগল নিয়ে ওই শিমুল গাছের নিচে বেঁধে দিয়ে আসতে বলে। কবিরাজের কথা মতো তিনি সকল কাজ সফলভাবে সম্পন্ন করেন, আর বর্তমানে তারা সকলেই সুস্থ আছেন এবং আমরা সবাই সুস্থ আছি। পুকুরের সেই বদ জিনের বর্ণনা দিতে আরাফাত ভাই বারবার শিউরে উঠছিলেন আর তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। মূলত এটাই ছিল শহীদুল চাচার ছোট ছেলে আরাফাত ভাইয়ের সাথে ঘটে যাওয়া এক রোমহর্ষক ঘটনা। আশা করি আপনাদের সকলের ঘটনাটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। মোস্তফা আলম রোমান, শিরোইল, শান্তিবাগ, রাজশাহী। এরপরে তিনি তার টি শার্টের সাইজ এবং তার ঠিকানা উল্লেখ করেছেন, ফোন নাম্বার উল্লেখ করেছেন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, কারণ এটি পাঠিয়েছেন আমাদের রোমান, যার ঘটনা আপনারা ঈদে শুনেছেন এবং অনেক প্রশংসা করেছেন। আমি পড়ছি। ইটস আ লং স্টোরি, সো একটু ধৈর্য ধরে শুনবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোস্তফা আলম রোমান। আমার বাসা রাজশাহীতে এবং বর্তমানে আমি ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত রয়েছি। কিছুদিন আগে রাসেল ভাই আমাদের দায়িত্ব দিয়েছিলেন বাড়ির ওয়াচম্যান, এলাকার সিকিউরিটি গার্ড, গোরখোদক, ড্রাইভার যারা রয়েছেন তাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করার জন্য। কিন্তু আমি যাদের সাথে যোগাযোগ করেছি তারা অডিও রেকর্ড করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না, বিধায় আমি তাদের মুখ থেকেই ঘটনাগুলো শুনেছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার পরিচিত একজন প্রাইভেট কার চালকের কাছ থেকে সংগ্রহ করেছি। আমাদের নিজস্ব কার থাকার কারণে কিছুদিন আগে আমি আমাদের ড্রাইভার ভাইদের সাথে প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখলাম আমি অল্প কিছু কথা বলাতেই তারা নিজে থেকে আমাকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করছে। আমি অনেকটা আগ্রহ নিয়ে তাদের ঘটনাগুলো শুনতে থাকি এবং এরকম একটা ঘটনা অন্যদের সাথে ঘটেছে কিনা সেটা জানতে চাইলে তারা তাদের একজন বড় ভাইয়ের কথা বলেন। তার নাম মনোয়ারুল ইসলাম ঝন্টু। তিনি বর্তমানে বগুড়া জেলায় বসবাস করছেন, কিন্তু প্রতি বছর তিনি রাজশাহীতে সপরিবারে ঈদ পালন করতে আসেন। আমাদের যে দুজন ড্রাইভার ভাই রয়েছেন তাদের সাথে ঘটনাগুলো ছোট ছোট আকারে ঘটেছে, তাই সেগুলো অন্য একদিন শেয়ার করব। আমি সেই ভাইয়ের ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা তার ঘটনাটা বিস্তারিতভাবে জানি না, এমনকি কেউ তার ঘটনা সম্পূর্ণ জানে না। তিনি কখনো আমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করেন। এবারে রোজার ঈদে ইনশাআল্লাহ তিনি রাজশাহীতে আসবেন। সময় পেলে আমি তোমাকে সেই ভাইয়ের সাথে দেখা করতে নিয়ে যাব। আমিও রাজি হয়ে যাই এবং অপেক্ষা করতে থাকি। ঈদের পরের দিন আমাদের একজন ড্রাইভার ভাই আমাকে ফোন করে বলেন ঝন্টু ভাই রাজশাহীতে এসেছেন, আজ বিকেলে মেডিকেল মোড়ে আমরা সবাই মিলে একটা আড্ডা দেব, তুমিও চলে এসো। তোমার উসিলায় আমরাও ঝন্টু ভাইয়ের কাছ থেকে পুরো ঘটনাটা শুনতে পারবো। আমি খুব আগ্রহ আর আশা নিয়ে ওই দিন বিকেলে ঝন্টু ভাইদের আড্ডায় অংশগ্রহণ করি। আড্ডার এক পর্যায়ে আমি ভূত.com-এর কথা বলি এবং ভাইদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা জানতে চাই। আমার কথা শুনে ঝন্টু ভাই কিছুটা অবাক হয়ে যান। তিনি হয়তো ভেবেছিলেন আমি তার এই ঘটনার ব্যাপারটা কিভাবে জানলাম। এক পর্যায়ে আমার কথা শুনে অন্য সবাই ঝন্টু ভাইকে চেপে ধরেন ঘটনাটি শোনার
শোনার জন্য, কারণ তারা কেউ এর আগে সম্পূর্ণ ঘটনা শোনেননি। কিন্তু ঝন্টু ভাই আমাদের কাছে ঘটনা শেয়ার করতে নারাজ। তিনি কোনোভাবেই ঘটনাটি তখন বললেন না। তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। এর কারণটা একটু পরে বলছি। একটা সময় আমরা অনেকটা বিরক্তি নিয়েই আড্ডা ছেড়ে বাড়ি চলে আসি। আশাহত হবার কারণে মন মেজাজ দুটোই খারাপ ছিল, তাই সেদিন কারো সাথেই আর সেভাবে কথাবার্তা হয়নি। পরের দিন ঠিক সকাল 7:30 আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসে। আমার ঘুমটা ভেঙে যায়। একটা আননোন নাম্বার থেকে কল। আমি কলটা রিসিভ করতেই ওপার থেকে বলে উঠল, রোমান, আমি ঝন্টু ভাই বলছি। এটা শুনে আমি কিছুটা লাফ দিয়েই বিছানা ছেড়ে উঠে পড়ি। ঝন্টু ভাই, এত সকালে আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আমি অনেকটা এক্সাইটেড হয়ে যাই। আমার প্রশ্নগুলো শুনে ঝন্টু ভাই বললেন, আরে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, একটা কথা বলতে তোমায় ফোন দিলাম। আজকে সকাল 9টার মধ্যে আমার বাড়িতে চলে এসো। আমরা একসাথে গল্প করতে করতে সকালের নাস্তা করব। মেসেজে আমার বাড়ির ঠিকানাটা তোমায় পাঠিয়ে দিয়েছি। এটা বলে তিনি ফোনটা কেটে দিলেন। ওনার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। একে তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, গতদিনের জন্য ওনার ওপর আমার একটা অভিমানও কাজ করছিল। আবার উনি নিজে থেকে আমাকে ফোন করে বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছেন। ওই মুহূর্তে ব্যাপারটা আমার কাছে কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর আমি ফোনের মেসেজ অপশন চেক করি। সেখানে তিনি তার বাড়ির ঠিকানাটা দিয়েছিলেন, সাথে 9টার মধ্যে বাড়িতে যাবার জন্যও বলেছেন। একটু পর ফ্রেশ হয়ে এক বন্ধুর বাড়ি যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। জায়গাটা পরিচিত হবার কারণে বাড়ি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি। এই এলাকায় পৌঁছে কিছু দূর এগোতেই দেখি ঝন্টু ভাই বাইরে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছেন। আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি কথা শেষ করে আমার কাছে ছুটে এসে বললেন, আরে তুমি চলে এসেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো চলো, তাড়াতাড়ি ভেতরে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি ঝন্টু ভাইয়ের সাথে ভেতরে যাবার পর যা দেখলাম তা আমাকে কিছুটা অবাক করে দিয়েছিল। বাড়িতে তখন ঝন্টু ভাইয়ের বাবা, মা, বড় বোন, স্ত্রী এবং একমাত্র ছেলে ছিল। আমি ভেতরে ঢুকতেই দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছেন, আর দরজা খোলার শব্দ পেয়েই সবাই একটা হাসি মাখা মুখ নিয়ে আমার দিকে তাকিয়েছেন। আমাকে দেখে সবাই যেন আতিথেয়তার জন্য ব্যস্ত হয়ে উঠল। সবাই বলছেন, আরে তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। ঝন্টুর কাছে গতকাল রাতে তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি, তাই তোমার সাথে দেখা করতে অনেক ইচ্ছা করছিল। যাকে সেসব বাদ দাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো, আজ তোমার সাথে অনেক গল্প হবে। তাদের আতিথেয়তা আমায় এতটাই মুগ্ধ করেছিল যে আমার বারবার মনে হচ্ছিল আমরা যেন অনেক দিনের পরিচিত। যা হোক, একটা সময় সকালের নাস্তা সেরে ঝন্টু ভাই আমাকে ঘরে তার রুমের বারান্দায় নিয়ে যান আর ভাবিকে বলেন আমাদের জন্য 2 কাপ কফি দিতে। বারান্দায় বসে কথা বলতে বলতে আমি ঝন্টু ভাইকে সরাসরি ঘটনাটির ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু এবার তিনি মুচকি হেসে আমাকে বললেন, আজ না, অন্য কোনো দিন শোনাবো। এবার আমার মেজাজটা সত্যিই বিগড়ে যেতে লাগলো। আপনি যখন ঘটনাটি বলবেনই না, তাহলে আমাকে বাড়িতে এনে আমন্ত্রণ জানালেন কেন? এসবের মানে কি? আমার এই প্রশ্নগুলো শুনে তিনি অনেকটা শান্তভাবেই বললেন, এত উত্তেজিত হবার কিছু নেই। তোমাকে আমি ঘটনাটি বলবো, কিন্তু আশা করছি আজ পর্যন্ত এরকম কাউকে পাইনি যে আমার পুরো ঘটনাটি শুনেছে। আর আমিও কখনো কাউকে নিজে থেকে কিছু বলিনি। আল্লাহ হাফেজ। শুধু তোমাকে এই পুরো ঘটনাটা বলবো, আর অন্য একদিন কথা বলবো, আজ কোনো কথা নয়। সেই উত্তরটা তুমি ঘটনা শেষে পেয়ে যাবে, কিন্তু আজ ঘটনাটি বলছি না। ঝন্টু ভাইয়ের কথা শুনে আমি কিছুটা চুপ হয়ে গেলাম, কারণ তিনি আমাকে কথা দিয়েছিলেন যে ঘটনাটি তিনি শোনাবেন, আর তিনি এক কথার মানুষ সেটা আমি আগেই শুনেছি। তাই কথা না বাড়িয়ে আমি বাড়ির বাকি সদস্যদের সাথে কিছুক্ষণ গল্প করে সেখান থেকে চলে আসি। উনি এমনটা কেন করলেন? কি এমন কারণ থাকতে পারে? বাড়ি ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে ঠিক এই কথাগুলোই ভাবছিলাম, কিন্তু প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে কিছুটা জ্ঞান আর অভিজ্ঞতা থাকার কারণে বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়ার চেষ্টা করলাম। এভাবে আরো 2 দিন কেটে যায়, কিন্তু ঝন্টু ভাই আমার সাথে আর কোনোভাবে যোগাযোগ করেনি। 3য় দিন বিকেলে আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, আগামীকাল আমি বগুড়া চলে যাচ্ছি,
আজ সন্ধেবেলা সময় পেলে সিএনবিতে এসো, ঘটনা শোনানোর চেষ্টা করব। বুঝতে আর বাকি রইল না যে এটা ঝন্টু ভাইয়ের মেসেজ। আমি তাড়াতাড়ি রেডি হয়ে সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যাই। অনেকক্ষণ অপেক্ষা করার পর ঝন্টু ভাই সেখানে আসেন। আমি সালাম দিলে তিনি কোনো কথা না বলেই 2 কাপ কফি নিয়ে সিএনবিতে সার্কিট হাউসের পাশে বসে ঘটনাটি বলতে শুরু করেন। এবার আসি মূল ঘটনায়। ঘটনাটি ঝন্টু ভাই আমাকে ঠিক যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। আমি তখন শহরে নতুন নতুন গাড়ি চালাতে শুরু করেছি। আমার জন্ম রাজশাহী শহরে হওয়ার কারণে রাস্তাঘাট যেমন চেনা, তেমনি এই শহরের মানুষগুলোও খুব পরিচিত। ড্রাইভিং লাইসেন্স হাতে পাওয়ার পর এ শহরে কাজ পেতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আর পরিচিত হওয়ার কারণে অনেকেই আমার গাড়ি ভাড়া করতেন। এভাবে দিনকাল ভালোই চলছিল। কিন্তু ভাড়ার গাড়ি চালানোর লাইনেও যে এতটা কম্পিটিশন আছে সেটা আমার জানা ছিল না। আমি প্রায় প্রতিদিনই ভাড়া পেতাম, মাঝে মাঝে অনেক বড় বড় ভাড়াও পেতাম। এই যেমন রাজশাহী থেকে খুলনা যেতে হবে, মাঝখানে 2 দিন তাদের সাথে থেকে আবার ফিরে আসতে হবে, ভাড়া 20,000 টাকা। 2002-2003 সালের দিকে এত টাকার ভাড়া পাওয়া মানে অনেক বড় ব্যাপার। আমার যেমন লাভ, আমার গাড়ির মহাজনদেরও তেমন লাভ। সত্যি বলতে সব মিলিয়ে খুব ভালোভাবেই জীবন চালাচ্ছিলাম। কিন্তু সেটা আর বেশি দিন স্থায়ী হলো না। গাড়ির স্ট্যান্ডে পুরনো ড্রাইভার যারা ছিলেন, আমার কারণে নাকি তাদের অনেকেই কম ভাড়া ধরতে পারতেন। এতে করে ভাড়া না হওয়ার কারণে তাদের ব্যবসা কিছুটা নিচের দিকে নেমে যেতে থাকে। আর এর ফলে তাদের কয়েকজনের মনে আমার জন্য একটা ক্ষোভ জন্মে যায়। তাই তারা কয়েকজন মিলে আমাকে গাড়ির স্ট্যান্ড থেকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। একদিন তাদের প্ল্যান মোতাবেক আমার সাথে অন্য একটা ড্রাইভারের ঝগড়া লাগিয়ে দেয় তারা। কারণটা খুবই ব্যক্তিগত হওয়ার কারণে আমি তোমাকে বলছি না। যা হোক, সেই ঝগড়াটা এক পর্যায়ে অনেক বড় আকার ধারণ করলে ওখানে যারা সিনিয়র ছিলেন এবং ওই স্ট্যান্ডের সভাপতি ছিলেন তারা সিদ্ধান্ত নেন যে আমাদের দুজনকে অন্য এলাকায় আলাদা আলাদা 2টি স্ট্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। আমি সবার থেকে বয়সে ছোট হবার কারণে কিছু বলার সাহস পাইনি। পরের দিন থেকে নতুন স্ট্যান্ডে গাড়ি রাখতে শুরু করি আর ঠিক আগের মতোই ভাড়া পেতে থাকি। কিন্তু একদিন স্ট্যান্ডে গাড়ি রেখে দুপুরের খাবার খেয়ে ফিরে এসে দেখি আমার গাড়ির হেডলাইট ভেঙে পড়ে আছে আর সামনের অংশে বড় রকমের আঘাত। ওখানকার অনেকেই বলছিলেন একটা ভ্যান নাকি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার গাড়ি তো 2টো হাইস গাড়ির মাঝখানে রাখা, ধাক্কা খেলে তো বড় গাড়ির ক্ষতি হবার কথা। আমার মনে তখন কিছুটা সন্দেহ হচ্ছিল এটা কেউ ইচ্ছা করে করেছে। এরপর গাড়ি প্রায় 4 দিনের মতো গ্যারেজে ছিল। সেখানে গাড়ি ঠিক করাতে গিয়ে আমাদের গাড়ির স্ট্যান্ডের এক ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তার সাথে কথা বলতে বলতে জানতে পারি ওই স্ট্যান্ডে নাকি এখনো অনেকে এসে আমার খোঁজ করেন। এটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে আমার গাড়ির এই অবস্থা কারা করেছে। বয়স কম হবার কারণে ওদের ওপর তীব্র রাগ এবং ক্ষোভ কাজ করছিল আমার। তাই ওই দিন বিকেলে আমি সেই স্ট্যান্ডে চলে যাই এবং সরাসরি ওদের সাথে গিয়ে কথা বলি। কিন্তু ওরা সবাই স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছিল এবং এমন ভাব করছিল যেন ওরা কিছুই জানে না। কিন্তু ওদের ওপর রাগ থাকার কারণে আমি 2-4 কথা শুনিয়ে আসি। ওরা কয়েকজন অন্য সকলের সামনে নিজেদের রাগ প্রকাশ না করলেও মনে মনে ঠিকই আমার জন্য নতুন কোনো ফাঁদ পেতে রাখার চেষ্টা করছিল। যা হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায় আর আমার গাড়িও ঠিক হয়ে যায়। আর ওই দিন বিকেলে আমার গাড়ির মহাজন আমাকে একটা ভাড়া ঠিক করে দেন। রাজশাহী থেকে লোক নিয়ে কানসাট বাজারে রেখে আসতে হবে। গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে এই কয়দিন ভাড়া ধরতে পারিনি, তাই মালিকের কথায় আমিও রাজি হয়ে যাই। আমি ঠিক বিকেল 5:30 ওনাদের নিয়ে কানসাটের উদ্দেশ্যে রওনা হই। রাজশাহী থেকে কানসাট যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। যাওয়ার সময় রাস্তায় কোনো সমস্যা না হলেও কয়েকটা বিষয় আমাকে খুব অবাক করেছে। যে ভাইদের সাথে ঝগড়া হয়েছে তাদের মধ্যে 2 জনের গাড়ি আমি চাঁপাই জেলার পাশের রাস্তায় দেখতে পাই। যদিও তখন বিষয়টা আমার কাছে স্বাভাবিক লেগেছে, কিন্তু একটা বিষয় ছিল যেটা আমাকে সত্যি অবাক করেছে। আমি কিছু দূর যেতেই দেখতে পাই একজন মধ্যবয়স্ক লোক এবং একজন কিশোরী মেয়ে আমার গাড়ি দেখে এক প্রকার দৌড়ে রাস্তা পার হচ্ছে। গাড়ির গতি প্রায় 60 কিলোমিটার থাকায় অ্যাক্সিডেন্টের ভয়ে আমি
যেমন তেমন ভাবে গাড়ি ব্রেক করি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গাড়ি থামিয়ে জানালা দিয়ে তাকিয়েও কাউকে দেখতে পাইনি। এমনকি পেছনের সিটে বসে থাকা প্যাসেঞ্জার আমাকে জিজ্ঞেস করতে থাকেন কেন আমি এভাবে গাড়ি থামিয়ে দিলাম। আবার আশেপাশে যে গাড়িগুলো চলছিল তাদের ড্রাইভাররাও এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি কেমন যেন বোকা বনে গেলাম। চোখের সামনে থেকে দুজন জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল কিভাবে। আমি আমার প্যাসেঞ্জারদের সে সময় কিছু জানাতে পারিনি। কোনোভাবে কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমি যা দেখে গাড়ি থামিয়ে দিয়েছি সেটা ওনারা দেখতে পেলে আমাকে এর কারণ জিজ্ঞেস করতেন না। তাই বিষয়টাকে আমি নিজের চোখের ভুল ভেবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এরপর যাওয়ার পথে আর কোনো ঘটনা ঘটেনি। গন্তব্যস্থলে পৌঁছে দেখি সেখানে একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে। তখন রাত 8টার মতো বেজে গিয়েছে। দেরি করে রওনা দিলে রাজশাহী ফিরতে অনেক রাত হয়ে যাবে ভেবে আমি তখনই চলে আসতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে না খাইয়ে সেখান থেকে বিদায় জানাতে নারাজ। এক সময় তাদের জোরাজুরিতে আমি খাওয়া দাওয়া করতে রাজি হই। আমার প্যাসেঞ্জারের একজন আমাকে একটা জায়গায় বসতে বলে। আমার খাবারের ব্যবস্থা করে তারা চলে যান। ওই দিন একটু গরম আবহাওয়া থাকার কারণে আমি বাড়ির পাশে একটা বড় আম গাছের নিচে গিয়ে বসি। গাছের নিচে জায়গাটা বেশ ঠান্ডা আর আরামদায়ক ছিল। খাবার আসতে দেরি হওয়ায় গাছের নিচে বসেই আমি একটা সিগারেট জ্বালাই। সিগারেট খেতে খেতে লক্ষ্য করলাম একটা চৌকির ওপর দুজন বয়স্ক লোক কিছু বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন। ব্যাপারটা আমার কাছে অস্বাভাবিক মনে হলেও হঠাৎ একটা অলৌকিক ঘটনা আমার চোখে পড়ল। আমি দেখতে পেলাম বাচ্চা দুটো খুব মিষ্টি খাওয়ার আবদার করছিল। তার কথা শুনে বয়স্ক লোকের একজন বিয়ে বাড়ির ভেতর থেকে মিষ্টি এনে দিতে চাইল, কিন্তু পরক্ষণেই আরেকজন বৃদ্ধ লোক তাকে বাধা দিয়ে বললেন, আরে ভেতরে যাবার দরকার কি, এখনই গরম গরম ঘিয়ে ভাজা মিষ্টি হাজির করাচ্ছি। নাতির আবদার শুনে আমারও খুব খেতে ইচ্ছা করছে। এটা বলে তিনি তার পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা কাগজ আর কলম বের করে কি যেন লিখলেন, আর সেটা মুখের কাছে নিয়ে ফু দিয়ে সজোরে ছুঁড়ে মারলেন আকাশের দিকে। এরপর যা দেখলাম সেটা দেখে আমি প্রায় 5 মিনিটের মতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম ওই ছোট্ট কাগজটা ওপরে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে গেল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই চৌকির পাশ থেকে একটা হাঁড়ি মিষ্টি তুলে আনলেন সেই বৃদ্ধ লোকটি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি যখন গাছের নিচে বসেছিলাম তখন স্পষ্টভাবেই সেই চৌকি দেখা যাচ্ছিল, তার নিচে বা আশেপাশে কিচ্ছু ছিল না। এখন তাহলে এই মিষ্টির হাড়ি আসলো কোত্থেকে? আমি কিছুক্ষণ চুপ করে থাকার পর সেখানে গিয়ে যেই না কথা বলতে নেব তখনই একজন আমার দিকে তাকিয়ে বললেন, আরে বাবা এসো এসো, মিষ্টি খাও, একদম গরম গরম ঘিয়ে ভাজা রসগোল্লা। অচেনা একজন এভাবে বলছেন আমাকে। এটা ভেবে আমার মনে এক প্রকার ভয় কাজ করছিল, কিন্তু তারা আমার মনের কথা কিভাবে জানলেন আমি তা জানি না। একজন বললেন, আরে চিন্তার কিছু নেই, এই নাও, এই হাড়ি থেকে একটা মিষ্টি মুখে দাও জলদি। আমি তাদের কথা মতো একটি মিষ্টি তুলে নেই। বিশ্বাস করবেন কিনা জানি না, ওরকম মিষ্টি সারা দুনিয়াতেও কেউ খুঁজে পাবে না। মুখে দেবার পর মনে হচ্ছিল যেন জান্নাতি খাবারের স্বাদ পেলাম। ওই মিষ্টির স্বাদ আমি কখনো ভুলতে পারবো না। ওখানে দাঁড়িয়ে মিষ্টি খাবার সময় পেছন থেকে আমাকে সেই প্যাসেঞ্জার খাবারের জন্য ডাকলেন, কিন্তু অবিশ্বাস্য হলে সত্য, ওই ছোট্ট একটা মিষ্টি খেয়ে যেন আমার পুরো পেট ভরে গিয়েছিল। আমি সেই লোকের কাছে গিয়ে বললাম, ভাই আমি এখন আর কিছু খেতে পারবো না। ওখানে ওনাদের সাথে একটা মিষ্টি খেয়েছি, খেয়ে আমার পেট ভরে গেছে। অবাক করা বিষয় হলো, যে ব্যক্তি এতক্ষণ যাবৎ আমাকে জোরাজুরি করছিল খাবার খেয়ে যাবার জন্য, সেই বৃদ্ধ লোকটির কাছ থেকে মিষ্টি খাওয়ার কথা শুনে হাসি মুখে আমার কথায় রাজি হয়ে গেলেন। তিনি আমাকে ভাড়ার টাকা বুঝিয়ে দিয়ে বিদায় জানালেন। আমিও অনেকগুলো অবাক আর অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে রওনা দিলাম। রাত তখন 8:45 মতো, কিন্তু ওই রাতে আমার জন্য যে আরো কত অদ্ভুত বিষয় অপেক্ষা করছিল সেটা আমার জানা ছিল না। সত্যি বলতে আমার ড্রাইভিং জীবনে ওই দিনটাই সবচেয়ে স্মরণীয়। রাস্তায় বেরিয়ে প্রতিটা মুহূর্তে আমার মাথায় শুধু মিষ্টির কথাই ঘুরছিল। কানসাট বাজার পেরিয়ে কিছু দূর যেতেই আমার গাড়ির বাঁ পাশের পেছনের একটা টায়ার পাংচার হয়ে যায়। আবার সে সময় ইঞ্জিনেও একটু সমস্যা দেখা দেয়। ভাগ্যক্রমে রাত বেশি না হয় একটু খোঁজাখুঁজি করে মেকানিক পেয়ে যাই। নতুন টায়ার লাগিয়ে আবার রওনা দিতে দিতে রাত 10:30টার মতো বেজে যায়। রাস্তায় প্রায় সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বাসুদেবপুরের কাছে
পৌঁছতেই দেখতে পেলাম রাস্তার পাশে দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক লোক ও একটি মেয়ে গাড়ি থামানোর জন্য হাত ইশারা করছে। তাদের কাছে দুটো ব্যাগও ছিল। আমি প্রথমে দূর থেকে দেখে গাড়ি থামাতে চাইনি, কারণ সে সময় রাতের বেলা জায়গায় জায়গায় চুরি ছিনতাই হবার সম্ভাবনা থাকে অনেক বেশি। কিন্তু তাদের কাছে পৌঁছে আমি নিজের অজান্তেই গাড়ি থামিয়ে দেই। আমি কিছু বুঝে ওঠার আগেই মধ্যবয়স্ক লোকটি জানালার পাশে এসে এক প্রকার করুণ সুরেই আমার কাছে সাহায্যের আবেদন করেন। আমি প্রথমে ভেবেছিলাম তিনি মেয়েটিকে নিয়ে কোথাও পালাচ্ছেন, কিন্তু এ ব্যাপারে যখনই লোকটিকে জিজ্ঞেস করতে যাব ঠিক তখনই তিনি আমার দিকে তাকিয়ে মায়াভরা চোখে বললেন, বাবা, আমি একটু বিপদে পড়েই তোমার কাছে সাহায্য চাইছি। আমাকে এই মুহূর্তে দামকুড়া হাট পর্যন্ত পৌঁছতে হবে, কিন্তু রাস্তায় কোনো যানবাহন পাচ্ছি না। এত রাতে আমার এই কিশোরী মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা কতটা বিপজ্জনক সেটা তুমি ভালোভাবেই জানো বাবা। তাই দয়া করে আমাকে একটু সাহায্য করো। তোমার যা টাকা লাগে আমি তোমাকে দেব, তুমি শুধু আমাদের দুজনকে পৌঁছে দাও। মধ্যবয়স্ক লোকটির কথা শুনে আমি না বলতে পারিনি। আমি গাড়ি থেকে নেমে ব্যাগপত্র ব্যাগডালায় রেখে দেই এবং সেখান থেকে দ্রুতই রওনা হই। রাস্তায় লোকটি আমার সাথে অনেক কথাই বলেন, যেমন আমার পরিচয়, কোথায় থাকি, বাড়িতে কে কে রয়েছেন, এরকম আরো অনেক কথা। আমি তাদের দুজনের ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু খুব একটা বেশি তথ্য তিনি আমাকে দেননি। তবে এতটুকু বলেছেন যে মেয়েটির মা নেই, জন্মের পরেই নাকি তার মা মারা যায়। আবার তাদের আত্মীয় স্বজন বলতেও সেরকম কেউ নেই। সেই ছোট থেকে তিনি একাই তার মেয়েকে মানুষ করেছেন। এরকম দু চারটে কথা বলে তিনি চুপ করে যান। অনেকটা পথ যাবার পর শুনতে পেলাম পেছনের সিটে বসে বাবা মেয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমি প্রথমে বিষয়টা পাত্তা দেইনি, কিন্তু একটা সময় আমার মনে তাদের কথাগুলো শোনার ইচ্ছা জাগে। আমি চেষ্টা করেও তাদের কথাগুলো বুঝতে পারলাম না। অঞ্চল ভিত্তিক ভাষার পরিবর্তন থাকলেও এমনটা হওয়ার কথা নয়, কারণ রাজশাহী শহরের আশেপাশে বসবাসরত প্রায় সবার কথা বলার ধরন এক। এগুলো ভাবতে ভাবতে আমি অনেকবার চেষ্টা করছি তাদের কথাগুলো শোনার জন্য, কিন্তু আমি পারিনি। আমি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে তারা কথা বলছেন এবং আওয়াজটাও স্পষ্টভাবে আমার কান অবধি আসছে, কিন্তু আমি একটা কথার অর্থও বুঝতে পারছি না। আবার সেটা কাউকে বলতেও পারছি না। ধীরে ধীরে আমার মনে এক প্রকার ভয় কাজ করতে শুরু করে, কারণ রাস্তাঘাটে অনেকের কাছেই জিন ভূতের ঘটনা শুনেছি। আমিও তাদের খপ্পরে পড়লাম না তো? আমাকে এমন ছটফট করতে দেখে পেছন থেকে মধ্যবয়স্ক লোকটি বলে উঠলেন, বাবা, ভয় পেও না, তুমি মনে যেটা ভাবছো সেটাই ঠিক, কিন্তু আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। একটি বিশেষ কারণে আমি তোমাদের গাড়িতে উঠতে বাধ্য হয়েছি। তুমি শুধু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দাও। এটা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার পুরো শরীর কাঁপছিল। একটা সময় এমন হয়েছিল আমি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম। আর ঠিক সেই সময় আমি দেখতে পেলাম সামনে থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আমি একের পর এক হর্ন বাজাতে থাকি, কিন্তু কোনো লাভ হলো না। ট্রাকটি আমার গাড়ি থেকে 8-10 হাত দূরে থাকতেই আমি চোখ বন্ধ করে নেই। আল্লাহ বলে একটা চিৎকার করি। আমি 1.5-2 মিনিটের মতো চোখ বন্ধ করেছিলাম। তারপর পেছন থেকে একটা ঠান্ডা হাত আমি আমার কাঁধের ওপর অনুভব করি, আর আমার চোখ খুলে যায়। আমি দেখতে পেলাম আমার গাড়ি রাস্তার পাশে বন্ধ হয়ে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে ভাবতে থাকি, আমি বেঁচে আছি তো? ঠিক তখনই পেছন থেকে মধ্যবয়স্ক লোকটি বলেন, এরপর থেকে কেউ তোমার যখনই কোনো ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, আর কথাও বলতে যাবে না তাদের সাথে। দেখবে সে এমনি এমনি তোমাকে ভুলে যাবে। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আবার যাত্রা শুরু করতে বললেন। আমি একটু অপেক্ষা করে নিজেকে কোনো রকম স্বাভাবিক অবস্থায় এনে আবার যাত্রা শুরু করলাম। এরকম পরিস্থিতিতে মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা কাউকে বোঝানো সম্ভব নয়। সে সময় আমার কাছে রাস্তার জ্ঞানও ছিল না। আমি কেমন যেন রাস্তা হারিয়ে ফেলছিলাম। কিছু দূর যাবার পর মধ্যবয়স্ক লোকটি আমাকে গাড়ি থামাতে বললেন। আমি গাড়ি থামানোর পর দেখলাম চারিদিকে শুধুই অন্ধকার, কোনো বাড়িঘর নেই, মেইন রোড ছাড়া আশেপাশে কোনো রাস্তাও নেই। একটা সময় তারা দুজন গাড়ি থেকে নেমে নিজেদের ব্যাগপত্র নিলেন আর আমাকে গাড়ি থেকে নামতে মানা করলেন। সবকিছু গুছিয়ে নেওয়ার পর মধ্যবয়স্ক লোকটি আমার সিটের পাশের জানালায় এসে বললেন, ভয় পেও না,
আজ থেকে তোমার সাথে আর কোনো খারাপ কিছু ঘটবে না। আজ রাস্তায় যা যা ঘটেছে তুমি একদিন সবটা জানতে পারবে। আর হ্যাঁ, সবসময় সৎভাবে উপার্জনের চেষ্টা করবে এবং এই ড্রাইভারের পেশা কখনো ছাড়বে না। দেখবে তোমার জীবন সুন্দর হয়ে উঠবে। আজ থেকে তোমার সংসারে কখনো কোনো অভাব দেখা দেবে না। এটা বলে তারা দুজন চলে যেতে নিয়ে আবার ফিরে আসলেন এবং বললেন, আজ যা যা ঘটল তা প্রথম দেখায় কারো সামনে স্বীকার করবে না, দ্বিতীয় দেখায় কাউকে ঘটনাটা শোনাবে না, আর তৃতীয় দেখায় তোমার যদি মনে হয় সেই মানুষটি বিশ্বাসযোগ্য তাহলেই তাকে আমাদের কথা জানাবে। আর হ্যাঁ, তোমার শার্টের পকেটে পাওনা টাকা রাখা আছে, বাড়ি গিয়ে দেখে নিও। বিদায়। এটা বলে তারা দুজন হাঁটতে হাঁটতে যেন ঘন অন্ধকারে মিলিয়ে গেল। এই সব কিছু আমি আর সহ্য করতে পারিনি। আমি সেই মুহূর্তেই গাড়ির ভেতরে অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। ছোট বাচ্চাদের কোলাহলে আমি চোখ খুলি। চোখ মুছতে মুছতে সামনের দিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গিয়েছে, আর আমার গাড়ি রাস্তার পাশে পার্ক করা। চারিদিকে অনেক গাছপালা আর দু চারটে টিনের বাড়ি। কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে আমার গাড়ির কাছে এসে খেলাধুলা করছে। আমি তাদের একজনকে ডেকে জিজ্ঞেস করি, জায়গাটা কোথায়? সে বলে, এটা দামকুড়া হাট, কলেজের আগের রাস্তা। এরপর আমি গাড়ি থেকে নেমে হাত মুখ ধুয়ে চারিদিকে একটু দেখতে থাকি। হুশ ফিরলে আমি রাস্তা চিনতে পারি, আর বলতে গেলে সেই রাস্তা থেকে আমার বাড়ি ফিরতে খুব বড়জোর আধা ঘন্টা লাগবে। আমি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা হই। আলহামদুলিল্লাহ, আমি সুস্থভাবে বাড়ি পৌঁছে যাই। বাড়ি ফিরে দেখি সবাই কেমন যেন চিন্তায় রয়েছেন। আমাকে দেখে বাবার দৌড়াতে দৌড়াতে কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। সবার মুখে একটাই কথা, তুই সারা রাত কোথায় ছিলি? এতবার ফোন করলাম, ধরিসনি কেন? তোর মালিক কতবার তোকে ফোন করেছে, তোকে না পেয়ে আমাদের ফোন করেছে, কি হয়েছিল তোর? আমার সে সময় কিছুই বলার ছিল না, কারণ আমি যদি তাদের সবটা জানিয়ে দিতাম তাহলে তারা আর আমাকে গাড়ি চালাতে দিত না। আমি কোনোভাবে গাড়ি নষ্ট আর ফোন সাইলেন্টের বাহানা দিয়ে অনেক কষ্টে তাদের বুঝ দিয়ে দেই। বাসায় ঢুকে ফোন অন করে দেখি 22টা মিসড কল উঠে আছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে মালিকের কাছে রওনা দেই। যাওয়ার আগে শার্টের পকেটে হাত দিয়ে দেখি সেখানে 420 টাকা রাখা। রাতে যারা আমার গাড়িতে উঠেছিলেন তাদের কাছ থেকে পাওনা টাকা ওটা। কিছুটা ভয়ে ভয়ে টাকাটা নিয়ে বেরিয়ে পড়ি। যেহেতু চাকরি করি সেহেতু মালিককে সবটা জানানো প্রয়োজন ছিল, তাই তার কাছ থেকে আমি ওয়াদা নিয়ে সব ঘটনা খুলে বলি। তিনি যেন আমার পরিবারকে কিছু না জানান সেই ওয়াদা করিয়ে নিয়েছিলাম। যা হোক, এভাবে ঘটনা শেষ হয়। আমি আবার আমার আগের জীবনে ফিরে যাই। এবার আগের থেকেও ভালো ভাড়া পেতে থাকি। সত্যি বলতে আমার জীবন বদলে যায়। আয় রোজগার দ্বিগুণ হয়ে গিয়েছিল সে সময়। ভেবেছিলাম ঝন্টু ভাইয়ের ঘটনা এখানেই শেষ, কিন্তু আমার জন্য যে একটা টুইস্ট অপেক্ষা করছিল সেটা ভাবিনি। ঝন্টু ভাই আরো 2 কাপ কফি অর্ডার দিলেন। কি ভাবছো, ঘটনা শেষ? তোমার মতো আমিও ভেবেছিলাম আমার জীবনে বোধহয় আর এরকম কোনো ঘটনা ঘটবে না, কিন্তু না। যে রহস্যের ব্যাপারে জানার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম, মাত্র 2 বছর পর সেই রহস্য নিজে থেকেই আমার কাছে এসে হাজির হয়। কি বুঝতে পারলে না তো? দাঁড়াও, বুঝিয়ে বলছি। তুমি মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করো, কারণ এই ঘটনার পর আমিও 2 দিনের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। ওই ঘটনার পর 2 বছর আমি জীবনে অনেক এগিয়ে গিয়েছিলাম। আমার সংসারে কখনো কোনো কিছুর অভাব হয়নি, সবকিছু ঠিকঠাক চলছিল দেখে আমার মা বাবা আমার জন্য বিয়ের পাত্রী খুঁজতে থাকেন। আমি কখনো আমার মা বাবার কথার অবাধ্য হয়নি, তাই বিয়ের ব্যাপারে তাদের আগ্রহতে আমি বাধা দেইনি। আমার এক আত্মীয়র কাছ থেকে একজন পাত্রীর খোঁজ পান আমার মা। মেয়ের বাড়ি মূলত বগুড়ায়। মা বাড়িতে ফিরে আমাকে তাদের ব্যাপারে জানালে আমি রাজি হয়ে যাই। সত্যি বলতে বিয়ের আগে আমি আমার স্ত্রীকে সামনে থেকে দেখিনি। বিয়ের দিনেই আমাদের প্রথম সাক্ষাৎ। কথা পাকাপাকির 1 মাসের মধ্যে আমাদের বিয়ের সময় নির্ধারণ হয়ে যায়। মায়ের কাছ থেকে জানতে পারি মেয়েটি এতিম। কিছুদিন আগেই নাকি তার বাবা মা মারা গিয়েছেন। এখন কোনো এক আত্মীয়র কাছে থাকেন সে। যা হোক, আমার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের দিন সবাই মেয়ের পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, সেটা মা বাবা কোনোভাবে ম্যানেজ করে নেন। কৌতূহল বশত আমিও তাকে তার পরিবারের মানুষদের ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু সদ্য হারানো বাবা মার কষ্টে সে এতটাই কাতর ছিল, কিছু বলার আগেই কেঁদে ওঠে। মেয়েটিকে দেখে আমার খুব মায়াই হয় বিধায় আমি আর কখনো এ ব্যাপারে জিজ্ঞেস করিনি। আমাদের বিয়ে হয় 2006 সালের 19 সেপ্টেম্বর। এর ঠিক 13 দিন পরেই ছিল আমার জন্মদিন।
অর্থাৎ 2রা অক্টোবর আমার জন্মদিন। ওই দিন আমার স্ত্রী নিজে থেকেই বাড়িতে একটি আয়োজন করতে চান। তার ইচ্ছা ছিল এলাকার কিছু গরিব মানুষদের একবেলা খাওয়াবেন। তার এই ইচ্ছের কথা শুনে আমি সহ আমার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাই। ওই দিন তার ইচ্ছে মতো সব আয়োজন করা হয়, আর দিনটাও খুব ভালো কেটে যায়। সব কাজ শেষে রাতে নিজে ঘরে ফিরে যাবার পর আমার স্ত্রী আমার দুটো হাত ধরে বলেন, আজ আপনার জন্মদিন ছিল, কিন্তু দিনটা আপনি আমার ইচ্ছেতে পার করেছেন। আপনার মনে অনেক কিছু নিয়ে প্রশ্ন বা সেরকম যদি কিছু থেকে থাকে আপনি আমাকে বলতে পারেন। আজকে আমি আপনার থেকে কোনো কিছু লুকাবো না। তার এই কথা শুনে আমার মনে কিছু প্রশ্ন জাগে, মূলত তার পরিবারের ব্যাপারে জানার ইচ্ছে জাগে। কিন্তু বিয়ের রাতে তার পরিবারের কথা জানতে চাওয়াতে সে যেভাবে কষ্ট পেয়েছিল সেটা ভেবে আমি জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলাম না। আমাকে চুপ থাকতে দেখে সে আবারও বলল, আপনি নির্ভয়ে আমাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, আমি কোনো কিছু লুকাবো না। এরপর আমি আর ইতস্তত বোধ করিনি। তার হাত দুটো ধরে বিছানায় বসিয়ে আমি তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করি। আমার এই প্রশ্ন শুনে তার চোখ ছলছল করে ওঠে। এবার আমি তাকে দেখে চুপ হয়ে যাই। যে ভয়টা পাচ্ছিলাম বোধহয় সেটাই হবে, সে হয়তো আবার কষ্ট পেয়ে কাঁদতে শুরু করবে। কিন্তু মিনিট কয়েক চুপ থাকার পর সে আমাকে বলল, আমি যখন কথা দিয়েছি তখন আমি আপনাকে সবটা বলবো, কিন্তু একটা প্রতিজ্ঞা করতে হবে আমায়। আপনি অন্য যাকেই বলুন না কেন বাবা মাকে অর্থাৎ আমার শ্বশুর শাশুড়িকে কখনো কথাটা জানাবেন না। আমার স্ত্রীর কথা শুনে আমি একটু অবাক হয়ে যাই। কি এমন কথা থাকতে পারে যা বাবা মাকে ছাড়া অন্য সবাইকে জানানো যাবে? যা হোক, জানার আগ্রহ থেকেই আমি তার শর্তে রাজি হয়ে যাই এবং প্রতিজ্ঞা করি যে ঘটনাটি বাবা মা কখনো জানতে পারবেন না, যতদিন না তুমি নিজ থেকে তাদের জানাচ্ছ। এরপর আমার স্ত্রী যে ঘটনা বলতে শুরু করেন সেগুলো শুনে আমি প্রায় 2 দিনের মতো নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম। তিনি বলেন, আমি আমার বাবা মাকে কখনো দেখিনি। তারা নাকি অনেক বড় পরিবারের সদস্য ছিলেন। আমার বাবা মা দুজনেই ছেলে সন্তান পাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার জন্ম হয়। মেয়ে সন্তান জন্ম হওয়ার পর পরিবার পরিজন আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবেন না বিধায় জন্মের কয়েক ঘন্টা পর তারা আমাকে একটি ব্যাগে ভরে জঙ্গলে ফেলে দিয়ে আসেন আর সবাইকে জানিয়ে দেয় যে সন্তান হয়েছে সে নাকি জন্মের পরপরই মারা গিয়েছে। এবার আমি আমার স্ত্রীকে থামিয়ে দেই, কারণ সেসব কি বলছে? আমি তো শুনেছি কিছুদিন আগে তার বাবা মা মারা গিয়েছিলেন। তাহলে এসব কিসের ঘটনা শোনাচ্ছে সে আমাকে? এরকম উত্তেজিত অবস্থায় দেখে সে সান্ত্বনা দিয়ে বলল, আমার পুরো ঘটনাটি শুনুন, ইনশাল্লাহ সবটা বুঝতে পারবেন। আমি কখনো মিথ্যে বলতে শিখিনি। এটা বলে তিনি আবারও তার ঘটনা শুরু করেন। আমি এই ঘটনাটি কিভাবে জানলাম সেটা একটু পরে বলি। আজ যে বেঁচে আছি সেই ব্যাপারটার কথাটা শেষ করিনি। আমি নাকি 1.5 দিনের মতো সেই জঙ্গলে ছিলাম। এরপর একজন লোক সেখান দিয়ে যাওয়ার পথে আমাকে খুঁজে পায়। তিনি আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। ছোট থেকে জানতাম তিনি আমার বাবা। আমার শিক্ষা দীক্ষা সবকিছুই তার থেকে। আমি বগুড়া শহরেই বড় হয়েছি, সেখানে পড়াশোনা সহ ছেলেবেলা কেটেছে আমার। বাবা আমাকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেননি। আস্তে আস্তে বড় হতে থাকি, তখন এলাকার মানুষ এবং নিজের বিবেক দিয়ে বুঝতে পারি আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। কিন্তু আমার অনেক বড় বড় ইচ্ছে আমার বাবা অনায়াসেই পূরণ করে দিতেন। বড় হওয়ার পর আমি ভাবতে থাকি, একজন মুদির দোকানদার তার মেয়ের জন্য দামি দামি ইচ্ছা কিভাবে অনায়াসে পূরণ করতে পারেন? আমার অন্য বন্ধুদের ক্ষেত্রে তো এমনটা হয়ই না। তারা তো অনেক কষ্টে জীবনযাপন করে, তাহলে আমার বাবা কিভাবে পারেন? আমি এ ব্যাপারে বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু বাবা বারবারই বলেছেন সঠিক সময়ে তোমাকে আমি সবটা জানিয়ে দেব। এমনকি আমার মায়ের ব্যাপারে যতবার জিজ্ঞেস করেছি ততবার তিনি এই একই কথা বলেছেন। সত্যি বলতে আমিও সেই সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি, কিন্তু সঠিক সময় বলতে যে আমার বাবার মৃত্যুর সময়, সেটা আমি কখনো ভাবিনি। বাবা তার মৃত্যুর কয়েক ঘন্টা আগে আমাকে কাছে ডেকে কথাগুলো বলেন। সেগুলো শুনলে যে কেউ পাগল হয়ে যেতে পারে। আমার প্রায় একই অবস্থা হয়েছিল। তিনি বলেন, মারে, এতদিন যে চরম সত্যগুলো তোর কাছ থেকে লুকিয়েছি সেগুলো বলার সময় এসে গেছে। আমি তোর আসল বাবা নই। মূলত আমি তোকে একটা জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছি। তুই আমাকে বিশ্বাস কর মা, আমি মানুষ নই, আমি জিন্নাতের একজন।
আমি যে পরিবারে ছিলাম সেখানে সবাই পরহেজগার ছিল, সবাই ভালো কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু একদিন একজনকে বড় রকমের ধোঁকা দেওয়ার অপরাধে আমি আমার পরিবার থেকে ত্যায্য হই। আমি অনেক এদিক ওদিক ঘোরাফেরা করেছি আর আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তার প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। অনেক অনেক বছর পর আল্লাহ আমাকে একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন, তোকে আমার কাছে পাঠিয়ে দেন। সেদিন মাগরিবের নামাজ শেষ করে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোর কান্নার আওয়াজ আমার কানে আসে। আমি কাছে গিয়ে দেখি তোকে কেউ একটা ব্যাগে ঢুকিয়ে ওখানে ফেলে গেছে। এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। ওই দিন মনে হয়েছিল আল্লাহ হয়তো আমাকে ভালো হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন। তোকে সঠিকভাবে বড় করাই হয়তো এখন আমার কাজ। তাই আমি তোকে সেখান থেকে নিয়ে আসি এবং মানুষ রূপে একজন ইমামের কাছে সাহায্যের জন্য যাই। তিনি আমার কথাগুলো শুনে আমাকে সাহায্য করতে রাজি হন এবং ওনার সাহায্য পেয়ে মানুষের মাঝে আমি তোকে বড় করতে থাকি। তখনই আমি খোঁজ নিয়েছিলাম তোর আসল বাবা মায়ের ব্যাপারে, আর তারপর আমি এই ব্যাপারগুলো জানতে পারি। আজ হয়তো আমি মারা যাব, আমার সময় শেষ হয়ে এসেছে, তাই এই কথাগুলো জানানো আমার কর্তব্য ছিল। তোর বিয়ের জন্য পাত্র নির্ধারণ করে রেখেছি, একজনের ওপর দায়িত্ব দেওয়া আছে, সেই তোর বিয়ে করাবে। যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস। কথাগুলো বলতে বলতেই বাবা আমার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আগে জানিয়ে রেখেছিলেন মৃত্যুর পর কয়েকজন এসে তার লাশ নিয়ে যাবেন, আর সেরকমটাই হলো। 6 জন এসে তাকে নিয়ে গিয়েছিল। ঘটনার পর আমি কয়েকদিন নিজের ভেতরে ছিলাম না, বলতে গেলে আমার হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এসব বলতে বলতে আমার স্ত্রী ডুকরে কেঁদে ওঠেন, আর আমি হতভম্বের মতো বসেছিলাম। আমার মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না। তাকে সান্ত্বনা দেব সেই কথাও আমার মাথায় আসছিল না। পরক্ষণেই আমার স্ত্রী নিজেকে সামলে আবার বলতে শুরু করেন, 2 বছর আগে আপনি বাসুদেবপুরের রাস্তা থেকে যে 2 জন মানুষকে সাহায্য করেছিলেন, সেটা আর কেউ নয়, আমি আর আমার বাবা ছিলাম। ওই দিন বাবা আপনাকে পছন্দ করেছেন। বাবা মারা যাবার আগে আমাকে বলে যান তার অলৌকিক ক্ষমতার একাংশ তিনি আমার হাতে চুরিতে রেখে দিয়েছেন। সেদিন দিনের বেলা গাড়ি চালাতে গিয়ে আপনি যাদের দেখে গাড়ি থামিয়ে দিয়েছিলেন সেটা আমি আর আমার বাবাই ছিলাম, কিন্তু আমি আর আমার বাবা সেদিন স্বাভাবিকভাবেই রাস্তা পার হয়ে যাচ্ছিলাম। আপনি ওভাবে গাড়ি ব্রেক করেছিলেন সেটা আমার জানা ছিল না, বিধায় অনেক অবাক হয়েছিলাম। কিন্তু আজ আমি জানি আপনার ওভাবে গাড়ি থামিয়ে দেওয়ার কারণ। বাবা আমাকে অনেক ভাষা শিখিয়েছেন। ওই দিন গাড়িতে আমাদের কথা শুনে আপনি অবাক হয়েছেন, সেটা আমি তখন বুঝিনি। আবার অস্বাভাবিকভাবে চলতে থাকা ট্রাক দেখে আপনি চোখ বন্ধ করেছিলেন, সেটা আমি জানতাম না, কিন্তু আজ জানি। আপনাকে আল্লাহর কসম, আপনি এই ট্রাকের ব্যাপার নিয়ে দয়া করে কখনো কোনো ঝামেলায় জড়াবেন না। সত্যি বলতে বাবা আমায় বলে গিয়েছিলেন আপনার ড্রাইভারি জীবনের কয়েকজন শত্রু ছিল, আপনার জন্য তাদের ব্যবসার ক্ষতি হচ্ছিল বিধায় তারা আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। ওই ট্রাক তাদেরই ছিল, কিন্তু আমি সেদিন সবটা স্বাভাবিকভাবে দেখেছি। ট্রাকটা স্বাভাবিকভাবেই রাস্তা দিয়ে যাচ্ছিল। আর হ্যাঁ, আপনি আমার বাবাকে দেখে ভেবেছিলেন তিনি আমার স্বামী, কারণ তাকে অনেক অল্প বয়স্ক মনে হচ্ছিল। আপনি হয়তো জানেন না, জিন্নাতে যারা রয়েছেন, অর্থাৎ জিন জাতি যারা রয়েছেন, আল্লাহ তাদের একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন। তারা অনেক বছর বাঁচতে পারেন এবং মৃত্যুর পূর্বে তারা তাদের যৌবন পুনরায় ফিরে পান। আমার বাবার এই পরিবর্তনে আমি অনেক অবাক হয়েছিলাম, কিন্তু পরিশেষে আজ সবটাই আমার কাছে পরিষ্কার। এটা বলে স্ত্রী কাঁদতে কাঁদতে বারান্দায় চলে যান, কিন্তু আমি আর সহ্য করতে পারিনি। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, এতগুলো ঘটনা সে শোনালো আমাকে, সব কি সত্যি? ও নিজে আসলে কি একজন মানুষ না জিন? এসব ভাবতে ভাবতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর 2 দিন আমি কি করেছি, কার সাথে কি আচরণ করেছি তার কিছুই আমার জানা নেই। 2 দিন পরে আমি স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করি। আমার স্ত্রী আমাকে এসে সবটা বুঝিয়ে বলেন তিনি একজন মানুষ, তার কাছে কোনো অলৌকিক ক্ষমতা নেই। তার বাবার মৃত্যুর সাথে সাথে সেই ক্ষমতাও হারিয়ে গিয়েছে। তার পরিবার বলতে এখন শুধু এই শাশুড়ি। আমি ব্যাপারটা বুঝতে পারি এবং একটা সময় সবটা স্বাভাবিকভাবে মেনে নিয়ে জীবন নতুন রূপে শুরু করি। যারা আমাকে মারতে চেয়েছিল রাজশাহীতে থাকলে সেই লোকগুলোর সাথে আবারও ঝামেলা হতে পারে ভেবে আমি আমার পুরো পরিবার নিয়ে এখন বগুড়াতে থাকি। কিন্তু আমার স্ত্রীর কোনো আত্মীয় স্বজনের খোঁজ না থাকায় আমার বাবা মা তাকে অনেক জোরাজুরি করেন তাদের ব্যাপারে জানানোর জন্য, কিন্তু আমার স্ত্রী বলেন তার কোনো আত্মীয় স্বজন নেই, তার বাবা একা তাকে মানুষ করেছে। আর মৃত্যুর পূর্বে কয়েকজনকে তার বিয়ের দায়িত্ব দিয়ে যায়। যারা দায়িত্ব পেয়েছিলেন তারাও এখন
আর থাকে না। তাই নিজের বলতে এখন শুধু এই পরিবারই আছে। এরপর থেকে বাবা মা আর কিছু বলেনি। আজ আমার পরিবার নিয়ে আমি অনেক সুখে আছি। আমার শ্বশুর অর্থাৎ সেই মধ্যবয়স্ক লোকের কথা মতো আমার পরিবারে কখনো কোনো অভাব দেখা দেয়নি। মূলত এই ছিল ঝন্টু ভাইয়ের ঘটনা। এই ঘটনা শুনে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। সিএনবির মোড়ে বসে প্রায় 1.5 ঘন্টার মতো এই ঘটনা আমাকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। বিশেষ করে ভাবির অর্থাৎ ঝন্টু ভাইয়ের স্ত্রীর ঘটনা। আমি তাকে সামনে থেকে দেখেছি। তিনি কতটা বড় মনের মানুষ আমি জানি। একদিনের পরিচয়ে তিনি আমাকে এতটা স্নেহ দিয়েছিলেন যে সেটা বলে বোঝানো যাবে না। আর তার মতো একজন মানুষের শিশুকাল এতটা নির্মমতা ছিল, কথাটা আমার হৃদয়ে এসে আঘাত করেছে। সত্যি বলতে ঘটনা বলতে বলতে ঝন্টু ভাইয়ের চোখে যেমন পানি চলে এসেছিল, ঠিক আমিও নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আর হ্যাঁ, ঈদের পরের দিন বাকি ড্রাইভার ভাইরা ঝন্টু ভাইয়ের পূর্ব পরিচিত হলেও মূলত আমার কারণে ঘটনাটি সম্পূর্ণ শেয়ার করেননি। আগেই বলেছি, তাকে শর্ত দেয়া ছিল 3 বার সামনে থেকে পরখ করার পূর্বে কাউকে ঘটনা শোনানো যাবে না। এই ঘটনা অনেক বড়, অনেকগুলো অতিরিক্ত শব্দ হয়তো আমি যুক্ত করেছি, যার কারণে ঘটনাটা আরও বড় হয়ে গিয়েছে। যদি কোনো কারণে বিরক্ত বোধ করে থাকেন, দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এই ছিল ঘটনা, এবং এই ঘটনা শুনে আমিও একটা ঘোরের মধ্যে চলে যাই। আমি যেন সেই দৃশ্যগুলো দেখতে পাই। আম গাছের নিচে বসে সেই বৃদ্ধ লোকগুলো যারা চোখের পলকে মিষ্টি নিয়ে এসে হাজির করে। আবারও রাস্তায় হঠাৎ করে সামনে চলে আসা ট্রাক, সেই বৃদ্ধ ভদ্রলোককে যেন আমি দেখতে পাই, তার অবয়বটি যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার সেই ড্রাইভারের চেহারাও যেন মাঝে মাঝে আমি অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। আমার চোখের সামনে ভেসে ওঠে তারা, সেই ড্রাইভার সাহেব অর্থাৎ ঝন্টু ভাই আমাদের রোমানকে সেই গল্পটি বলছেন। সেই মুহূর্তগুলো কেমন একটা ঘোর ঘোর মুহূর্ত পুরোটা। আমি জানি না যে আপনাদেরকে কিভাবে আন্দোলিত করেছে বা আপনারা কিরকম অনুভব করেছেন ঘটনাটি শোনার সময়, কিন্তু এই ব্যাপারগুলো আমার ভেতরে নাড়া দিয়ে গেছে। এই ব্যাপারগুলো অন্যরকমের এক দোটানা সৃষ্টি করেছে আমার হৃদয়ে, এবং আমি বিশ্বাস করি এই ঘটনাটা অনেক 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 বেশি স্পেশাল। পুরো ঘটনাটার মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার ছিল। ঘটনাটা লেখার যেমন মুন্সিয়ানা আছে, রোমান যেটা সবচেয়ে চমৎকারভাবে তুলে ধরতে পারে, যেটা আপনি শুনবেন সেটা সুন্দরভাবে লিখে উপস্থাপন করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা কাজ। সেটা রোমান খুব দক্ষতার সাথে করেছে, এবং সেই জন্য রোমানকে ধন্যবাদ জানাই। রোমানের আরও একটা ঘটনা আসবে ঈদে, সেটাও রোমান জানিয়েছে, সেটার অধীর অপেক্ষায় আছি আমি, এবং আশা করছি যে এইরকম ঘটনা আপনাদের কাছে থাকলে আপনারাও লিখে পাঠাবেন। কি চমৎকার ঘটনা, অনেক কিছু জানতে পারলাম এই ঘটনার মাধ্যমে। একটা পুরো পরিবারের, পুরো একটা জীবনের ঘটনা যেন বলা হয়েছে এই পুরো ঘটনাটার মধ্যে। কি চমৎকার, কি চমৎকার। আপনারা ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেইল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।